কথায় বলে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36। ইদানিং অনেকে বলতে শুরু করেছে এ রাজ্যে প্রমোটার ছুলে 72 ঘা। বিশেষ করে আপনার ওই একফালি জমি কিংবা ওই পুরনো বাড়িটার ওপর যদি তাদের নজর পড়ে তাহলে 36 যুগুনে যে মুহূর্তে 72 হবে তাহার বলে দিতে হয় না। উত্তরে বাগুইহাটি থেকে দক্ষিণে বারুইপুর, কোথাও গুলি, কোথাও মারধর, কোথাও হুমকি, একদিন প্রতিদিন। আর সমস্ত কিছুর পেছনে সেই প্রমোটিং নিয়ে বিবাদ। গোটা বিষয়টা সংক্রমণের মতো ছড়াচ্ছে, কোনো সন্দেহ নেই। আর বারবার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে সেই পুলিশের বিরুদ্ধে। কেন শুরুতেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কোনো বাধ্যবাধকতা থেকে? এ নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই দেখে নেব উত্তর থেকে দক্ষিণ প্রমোটার দাপটের ছবিটা। শহরের আনাচে কানাচে গজিয়ে ওঠা বহুতল, সেই সঙ্গে জাঁকিয়ে বসা একটি শব্দবন্ধ, প্রমোটার রাজ। মুড়ি মুড়কির মতো চলছে গুলি, রক্তাক্ত রাজপথ, ভাঙছে বাড়ি, অসহায় কতগুলো চোখ, আর কার্যত দর্শক পুলিশ। বারুইপুরে তোলা না দেওয়ায় প্রমোটারকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। এন্টালিতে আবার গুলির যুদ্ধ। একদিক থেকে গুলি, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যখন তল্লাশি চালাচ্ছে তখন আবার অন্যদিকে গুলি। আনন্দপুরে তো আবার প্রমোটার রাজ রেহাই দেয়নি এই প্রৌঢ়কেও। অভিযোগ, এই প্রৌঢ় দম্পতির ছোট্ট একটু জমিও দখল করতে চড়াও হয় প্রমোটারের লোকজন। মুখে কাপড় বেঁধে হামলা চালায়, ভেঙে দেয় জমির চারপাশের দেওয়াল, খুলে নেওয়া হয় মোবাইলের সিম কার্ডও। রাত 12টা 15-20 সময়তে 4-5-6 জন ছেলে এসে মুখে কাপড় দেওয়া ছিল, শুধু চোখ বের করা ছিল। আমাদেরকে বলছে যে আপনারা একদম চুপ করে থাকবেন, বলে কাপড় ধরে টানাটানি করছে, বলছে চুপ করুন। মানে সব ছুড়ে মোবাইল সব ফিকে ফিটে সব ফেলে দিয়েছে। এক্ষেত্রে প্রমোটার অভিযোগ অস্বীকার করলেও শহরের বুকে কিন্তু প্রমোটারি রাজ এখন আর নতুন কোনো বিষয় নয়। কোটি কোটি টাকা আর তা ঘিরেই লড়াই। বাগুইহাটিতে তো এই প্রমোটারি নিয়ে বিবাদের জেরেই খুন হয়েছিলেন তৃণমূল নেতা, কিন্তু 3 মাস কেটে গেলেও তাঁর খুনে মূল অভিযুক্ত এখনো অধরা। পুলিশের দাবি সে নাকি পলাতক। আবার স্থানীয়রা অন্য কথা বলছেন। কিন্তু এসবের মধ্যে সকলের প্রশ্ন একটাই, প্রমোটারি দৌরাত্ম্য পুলিশ আটকাতে পারছে না কেন? কেন হঠাৎ করে শহরের বুকে মুড়ি মুড়কির মতো গোলাগুলি চলছে? কেন যে কোনো ঘটনাতেই বন্দুক বার করার সাহস দেখাচ্ছে দুষ্কৃতীরা? 11ই জুন মল্লিক বাজারে দুষ্কৃতীর গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। তো 25শে মে পার্ক সার্কাসে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই। এন্টালি, কাশীপুর, নারকেলডাঙ্গা, বেহালা থেকে চিংড়িঘাটা, গুলি চলছেই। কবে থামবে এসব? কবে পুলিশকে দেখা যাবে পুলিশের মতো কড়া চোখ করে এসব সামলাতে? প্রশ্ন সাধারণ শহরবাসী। এবিপি আনন্দ। অবশ্যই প্রমোটাররা যে আলোচনা আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে নারদা কাণ্ডে তদন্ত করবে রাজ্য সরকার। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো। আমি অ্যাসেম্বলি থেকে আমরা এখানে এলাম এবং আপনারা জানেন ইলেকশনের আগে আমি পাবলিকলি একটা বলেছিলাম যে আমাদের ইলেকশন প্রসেস স্টার্ট হয়েছে, তা না হলে হয়তো আমি একটা এনকোয়ারি করতাম বা কিছু করতাম। এবং যেহেতু সেটা আমি দলের পক্ষ থেকে বলেছিলাম এবং দলের কথা এখানে বলা যায় না, তা সত্ত্বেও ট্রান্সপারেন্সি হিসেবে আমরা কিন্তু দলে একটা কমিটি করে দিয়েছিলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি এবং বক্সিকে নিয়ে একটা কমিটি করেছিলাম এবং তারা সিদ্ধান্তটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল। এবং আজকে আমরা ডিটেলস অনেকক্ষণ ধরে আলোচনা করে, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা বিস্তারিত অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে আলোচনা করে এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই নির্বাচনের সময় বিশেষ করে একটি স্টিং অপারেশনকে কেন্দ্র করে যেভাবে নানা রকম প্ররোচনা, উত্তেজনা বা চক্রান্তের সৃষ্টি করা হয়েছিল এবং জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করা হয়েছিল, আমরা চাই এটার সত্যতা উদ্ঘাটিত হোক। কারণ আমি এখনও বিশ্বাস করি এর পেছনে কোনো চক্রান্ত, কোনো প্ররোচনা কিছু আছে, খুঁজে বের করা দরকার। এবং সেই জন্য আজকে আমি একটা অর্ডার দিয়েছি চিফ সেক্রেটারির কাছে, আমি নোট দিয়েছি, যেটা আমি একটা অর্ডার দিয়েছি যে টোটাল এপিসোড নিয়ে এর পেছনে কি চক্রান্ত, কি ব্যাপার, আসল সত্য কি, টোটাল সত্য উদ্ঘাটিত করবার জন্য আমি এটা পুলিশকে এনকোয়ারি করতে বলেছি। এনকোয়ারি, ইনভেস্টিগেশন, মানে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন অ্যাকর্ডিং টু ল। এবং তারপরের বাদবাকিটা আমি চিফ সেক্রেটারির কাছে পাঠিয়েছি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা সবাই মিলে বসেই বাদবাকিটা আমি চিফ সেক্রেটারিকে মানে আমি এটা দিয়েছি। তারপরে উনি কী করেছেন সেটা উনি বলবেন।
আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ইনভেস্টিগেশন উইল ফলো এনকোয়ারি, প্রিলিমিনারি এনকোয়ারি, এটা ক্যালকাটা পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। আফটার দি প্রিলিমিনারি এনকোয়ারি অ্যান্ড এনকোয়ারি ইফ রিকোয়ার্ড, মানে ইনভেস্টিগেশন অ্যান্ড এভরিথিং এলস অ্যাকর্ডিংস উইথ ল যা করার সেটা করণীয় সেটা করা হবে। এটা পুলিশের, দেখুন একটা তদন্ত করতে গেলে প্রশাসনের অনেক কিছু এগিয়ে আসে, অনেক কিছু তাকে ঠিক করতে হয়। সুতরাং এনকোয়ারি করে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন সবটাই করতে বলা হয়েছে, টোটালটাই। ইট ইজ আপ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তারা এখন টোটালটা করবে এবং চিফ সেক্রেটারি বললেন তিনি অলরেডি অর্ডারও দিয়ে দিয়েছেন। সুতরাং এটা আপনাদের কাছে আমি বলে গেলাম, যেহেতু আমাদের কমিটমেন্ট ছিল, আমি কমিটমেন্টটা রক্ষা করেছি, কারণ সত্যতা উদ্ঘাটিত হোক। অনেকবার আমি দেখিয়েছি নানা ব্যাপারে চক্রান্ত করে নানা রকম বাংলাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা করতে চাই না। আমরা চাই সত্যতা উদ্ঘাটিত হোক। 2 হচ্ছে যে অ্যাসেম্বলি স্টার্ট হয়েছে, যদিও এটা অ্যাসেম্বলি রিলেটেড নয়, তা সত্ত্বেও আমি স্পিকারের কাছেও, মাননীয় স্পিকারকেও ব্যাপারটা জানিয়ে রেখেছি। ওনারও পারমিশন নিয়েছি যে আমরা এরকম একটা করছি। এইটুকুই বলবার জন্য আপনাদের কাছে আসে। ভাই এসব ব্যাপার আমি কেন কথা বলবো? সেটা ম্যানুফ্যাকচার, সেটা এনকোয়ারির ওপর নির্ভর করবে। আর তাতে কি হলো, কোনো একটা এ সত্য হয়ে গেল, কে দোষী সেটা ইনভেস্টিগেশন না হলে বলবে কি করে? আমি আপনাকে টাকা ঘুষ দিতে গেছি না কেউ আপনার কাছে টাকাটা চেয়েছে, এসব অনেক ব্যাপার আছে, টোটালটা আসবে। আপনি একটা কাউকে একটা আপনি একটা টিভিতে এনকোয়ারি করতেই পারেন, একটা টিভিতে চ্যানেলে একটা বা মোবাইলে যে কোনো কেউ একটা কথা বলছে, কথাটা কোন প্রসঙ্গে বলেছে, কি প্রসঙ্গে বলেছে সেটা তো দেখতে হবে। তো এর অনেকগুলো দিক আছে। এটা পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, যেটা সত্য সেটা উদ্ঘাটিত করবে, কারা কারা এই চক্রান্তের মূলে আছে সেটাও তো দেখতে হবে, এবং সত্যি যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে আইনত অ্যাকশন নেবে। এখানে টোটালটাই আমরা এতটাই ট্রান্সপারেন্ট। আমরা চাই আসল ঘটনা উদ্ঘাটিত হোক, আসল সত্য উদ্ঘাটিত হোক এবং দোষীরা শাস্তি পাক। দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন যে রাজীব কুমারের নেতৃত্বে তদন্ত হবে এবং এই নারদকাণ্ডের সত্য উদ্ঘাটন হোক এরকম রাজ্য সরকার চাইছেন। নিরপেক্ষভাবে তদন্ত হবে, স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। সমীর রাইজ প্রতিক্রিয়া। না, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, যদি সত্যি সেটা হয় আমার মনে হয় সেটা তাতে রাজ্যের পক্ষে ভালো এবং নতুন মন্ত্রিসভার পক্ষে ভালো। দীর্ঘদিন ধরে বিরোধীদের দাবি ছিল, তখন নির্বাচন চলছিল যদিও, যে তদন্ত কেন নির্দেশ দিচ্ছে না রাজ্য সরকার। হ্যাঁ, সেটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে উনি ভোটের জন্য পারেননি, এখন উনি দেখতে চাইছেন যে এটা একদম ট্রান্সপারেন্ট ওয়েতে কারা কারা জড়িত। কিন্তু যেটা আমাদের চিন্তার বিষয় যে এনকোয়ারিটা কতটা সঠিক হবে, কারণ এইটা নিয়ে একটা প্রশ্ন থেকে এই জন্যই যাচ্ছে যে যেই সরকারের মন্ত্রীরা এর মধ্যে জড়িত, এমপিরা জড়িত, সত্যি মিথ্যা জানি না, সেটা ডেফিনেটলি বিচার্য বিষয়, কিন্তু যদি সেটা উঠে আসে তাহলে সেটা কি হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, সেম সরকার যখন সেটা এনকোয়ারি করেন তার কতটা মানে সততা থাকবে সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন। কারণ আমরা বারবারই দেখেছি বিভিন্ন সময়ে, যেখানে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে শাসক দলের নেতারা বিভিন্ন অন্য অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, যখনই তদন্ত হচ্ছে তারা হয় ছাড়া পেয়ে যাচ্ছেন বা জামিন পেয়ে যাচ্ছেন, সেই রকম কিন্তু আমরা বারবার দেখেছি। তবে আমি আশা করব যে অন্ততপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটা যদি সত্যি আমাদের সামনে আমরা দেখতে পাই বাংলার মানুষ, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যেই ভয়টা পাচ্ছেন, যে উনি বারবার বলছেন যে বিভিন্ন কারণে বাংলার মানুষকে অপদস্থ করা হচ্ছে, যে কুৎসা রটানো হচ্ছে, এটা চক্রান্ত, নির্বাচনের আগে প্ররোচনা, উত্তেজনা, এই 3টে শব্দের মধ্যেই আমার একটা মানে ভয়ের কারণ, যে এটা কি সত্যিই চক্রান্ত? যদি চক্রান্ত হয় তাহলে নিশ্চয়ই খারাপ। উনি আরেকটা কথা বলেছেন যে কারা ঘুষ দিতে চেয়েছেন, কেউ ঘুষ নিতে চেয়েছে কিনা, কথোপকথন। আমার কথা হলো কেউ একজন ঘুষ দিতে চেয়েছেন আর কেউ আরেকজন নিচ্ছেন, তাহলে দোষী হলে দুজনই দোষী। এটা নয় যে অন্য কেউ ঘুষ দিতে চেয়েছেন দেখেই একজন বিশিষ্ট ব্যক্তি বা যাদেরকে দেখে সমাজ চলে সেরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এটাকে সাদরে গ্রহণ করবেন, সেটাও তো সঠিক নয়। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা যতটা ট্রান্সপারেন্সি রাখা যায় তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হবে, এবং আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রীর যে পুলিশ কমিশনার তিনি সেটা বিচার করবেন। তবে আমরা অদূর ভবিষ্যতে আমরা জানতে পারবো
যেটা আসল ঘটনাটা কি। কারণ তার কারণ হলো আমরা হাইকোর্টের রায়টার দিকেও সবাই তাকিয়ে আছে, গোটা বাংলার মানুষ, যে এটা সত্যিটা কি, যে এই ফরেন্সিক তদন্তের রিপোর্ট, ফরেন্সিক টেস্টের রিপোর্ট হাইকোর্টে জমা দেবে এই কয়েকদিনের মধ্যেই। হয়তো হাইকোর্ট থেকেও সেই তথ্য সামনে আসতে পারে। আমি সমীর বাবুর কাছে যাব। ইনফ্যাক্ট ঘটনাচক্রে আজ আমার 3 জন অতিথির নামই সমীর কিউবও বলা যায়। বহুবার এই নিয়ে নির্বাচন যখন চলেছে এ নিয়ে আলোচনা হয়েছে, আপনি খুব জোর গলায় শুরুর দিন থেকে বলেছেন রাজ্য সরকার তদন্ত করবে। একবারে ঠিক, মানে এই আজকের এই সিদ্ধান্ত মানে একবারে ঐতিহাসিক সিদ্ধান্ত। যেমন সিদ্ধান্ত বাংলার মানুষ 2011 সালে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছিল, 2016 সালে কুৎসা অপপ্রচারের মাধ্যমেও কিন্তু 2000 সালে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য দায়বদ্ধতা রাখতে তদন্ত কমিটি বলেছে, ঠিক মানুষের দায়বদ্ধতার দিক থেকে আজকের এই সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটি অনেক অনেক গুণ বাড়বে। এই কারণে যে কুৎসা অপপ্রচার করে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিল তার প্রমাণ 19শে মে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আর আজকের এই সিদ্ধান্ত নবান্নে উনি যা নিয়েছেন, মানুষ ওনাকে আশীর্বাদই করবেন। তার কারণ একটাই, মানে একটা কথা আপনি প্রায় ব্যবহার করেন, মানে দুধ কা দুধ পানি কা পানি, এই শব্দটা। এবং সাদা এবং যা কালো সামনে আসুক, মানুষ বুঝুক যে তৃণমূল মানে একটা স্বচ্ছতা, সততা এবং তার যে কাজের মধ্যে মানুষের কাছে জনপ্রিয়তা, এই সবের মূলে কিন্তু এই জিনিসটা লুকিয়ে আছে। এই জন্য তদন্তটা অবশ্যই এই মুহূর্তে সব থেকে বড় খবর এটা, এই নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। আরো একবার আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, আপনাদের দেখাবো খানিকক্ষণ আগেই যেটা সম্পূর্ণ আমরা দেখালাম, আবার আনএডিটেড ভার্সন আমরা দেখাবো। আমি সমীরদার কাছে যাব। সমীরদা, রাজীব কুমারের নেতৃত্বে তদন্ত হবে। দুটো দেখলাম, একদিকে যেরকম বারবার বলছেন যে সত্য সামনে আসুক, সত্য উদ্ঘাটিত হোক, আবার পাশাপাশি প্ররোচনা, উত্তেজনা, ষড়যন্ত্র, চক্রান্ত, এই শব্দগুলোও আছে। দেখো, এখানে দুটো কথা কিন্তু বলা হয়েছে। যখন যে তুমি দাঁড়িপাল্লার কোন দিকটা ভারী লাগে, আমি সেটাই তোমায় বলছি। তুমি যেটা দেখলাম আর কি, ওনার মাননীয় মুখ্যমন্ত্রীর কে সাধুবাদ জানাবার প্রয়োজনীয়তা আছে, যিনি অবশেষে উনি ওনার ডিফেন্সটা বললেন যে সেই সময় ইলেকশন ছিল বলে এটা হয়নি। খুব ভালো কথা। একজন পুলিশ কমিশনারকে দিয়েছে, পুলিশ কমিশনার তো নিজে করবেন না, সঙ্গে একটা টিম নেবেন, একটা স্পেশাল টিম হবে। কিন্তু এখানে যে জায়গাটা দেখো, ইনভেস্টিগেশন বা এনকোয়ারির প্রথম ক্রাইটেরিয়ান হচ্ছে এই যে তোমার মনটা খুব নিরপেক্ষ থাকতে হবে, তুমি কোনো বায়াস অ্যাটিটিউড নিয়ে কিছু করবে না। তো এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একজন রাজ্যের প্রধান, আমি কিন্তু মানে হার্টফেল্ট রিগার্ডস নিয়ে আমি একটা কথা বলছি। ওনার বক্তব্যের মধ্যে কিন্তু উনি একটা কথা বললেন চক্রান্ত। তাহলে আগে এনকোয়ারি হবে, এনকোয়ারিতে যদি দেখা যায় যে কোনো ফল্ট আছে কোনো এমপির বা কোনো এমএলএর বা কোনো নেতার, সেক্ষেত্রে এনকোয়ারিটা ট্রান্সফর্ম হয়ে যাবে ইনভেস্টিগেশনে। কারণ একটা 155 সিআরপিসি এনকোয়ারি, আর একটা হচ্ছে 154 সিআরপিসি, অর্থাৎ সেখানে এফআইআর হবে, সেখান থেকে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হবে। তাহলে এই যে জায়গাটা, আমার মনে হয়, আমি খুব একজন লেম্যান হিসেবে তোমাকে বলছি, একজন মুখ্যমন্ত্রী উনি কিন্তু আইনজ্ঞ, আর একদিকে এই কথাটা যদি বাদ দিয়ে উনি বলতেন যে আসল সত্যটা উদ্ঘাটনের জন্য আমি একটা তদন্ত করাচ্ছি, সেই তদন্ত প্রথমে এনকোয়ারি হবে, পরে যদি দেখা যায় তাহলে ইনভেস্টিগেশন হবে। কিন্তু এখানে আমি একটা কথা প্রথমেই বলে দিলাম, চক্রান্ত। আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আইন বলছে, আমি বলছি না, আইন বলছে যে তুমি একটা জায়গা কিন্তু বেঁধে দিচ্ছ প্রথম থেকেই। আচ্ছা, সেই জায়গাটা থেকে এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, রাজীব কুমার সম্পর্কে আমার একটা ব্যক্তিগত উইকনেস আছে, তখন একটা সময় আমরা একসঙ্গে ছিলাম। সেইখান থেকে যে অপপ্রচারী, আমি যদি এটা অপপ্রচারী ধরি, যে সারদা কাণ্ডে উনি অনেক কিছু করেছেন, যদি এই অপপ্রচারটা ধরি, তাহলে আমি বলবো অনেক বেটার ছিল অন্য কোনো একজন হাই অফিসিয়ালকে দিয়ে এই তদন্তটা করানো। তাহলে তদন্তে যদি নেগেটিভ হয়, ধর প্রথম কথা হচ্ছে 2 দিন বাদে হাইকোর্টে বেরোবে রায়, সেখানে যদি দেখা যায় যে এটা অরিজিনাল নয়, তাহলে তো যেটা তুমি বলো দুধ কাপানের শরীর বললো সেটা হয়ে গেল, তাহলে আর এই আলোচনার আমাদের কোনো নেই। মাননীয় মুখ্যমন্ত্রীকে মানে 100% আমাদের বলতে হবে যে উনি ঠিক করেছেন।
কিন্তু যদি দেখা যায় সেটা সত্য, তাহলে কি এই যে তদন্তে চক্রান্ত কথাটা আমরা বললাম, এই জায়গাটা বোধহয় অ্যাভয়েড করলে আমার মনে হয় ভালো হতো। এখন উনি ক্যাজুয়ালিও বলতে পারেন, বুঝে না বুঝেও বলতে পারেন। আমি দর্শকদের দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আরো একবার আপনাদের সামনে, এবং এই বক্তব্যের পর সমস্ত রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নেব এই অনুষ্ঠানেই। দেখবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। আজকে আমরা ডিটেলস অনেকক্ষণ ধরে আলোচনা করে, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা বিস্তারিত অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে আলোচনা করে এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই নির্বাচনের সময় বিশেষ করে একটি স্টিং অপারেশনকে কেন্দ্র করে যেভাবে নানা রকম প্ররোচনা, উত্তেজনা বা চক্রান্তের সৃষ্টি করা হয়েছিল এবং জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করা হয়েছিল, আমরা চাই এটার সত্যতা উদ্ঘাটিত হোক। কারণ আমি এখনও বিশ্বাস করি এর পেছনে কোনো চক্রান্ত, কোনো প্ররোচনা কিছু আছে, খুঁজে বের করা দরকার। এবং সেই জন্য আজকে আমি একটা অর্ডার দিয়েছি, টোটাল এপিসোড নিয়ে এর পেছনে কি চক্রান্ত, কি ব্যাপার, আসল সত্য কি, টোটাল সত্য উদ্ঘাটিত করবার জন্য আমি এটা পুলিশকে এনকোয়ারি করতে বলেছি। আমি দর্শকদের জানাতে চাইবো যে আনকাট যে ভার্সন, এরপরে মুখ্য সচিব তিনি কি বললেন, তারপরে মুখ্যমন্ত্রী আবার কি বললেন, সেটাও এই অনুষ্ঠানে আমরা দেখাবো। আরেকবার আমি পিসিআরকে নির্দেশ দেব সেই অংশটা একেবারে আনকাট ভার্সনটা আমাদের সামনে রাখতে। 1 নম্বর। 2 নম্বর, সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তাদের প্রতিক্রিয়াও নেব এই অনুষ্ঠানে। রঞ্জিত বাবুর কাছে আসবো, কি বলবেন? দেখুন, আমার কাছে এটা মনে হয়েছে নতুন সরকারের একটা সেরা রসিকতা। আচ্ছা, দুটো কারণ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। রাজীব কুমার তদন্ত করবে 5 জন মন্ত্রীর বিরুদ্ধে, এটা একটা খুব হাস্যকর ব্যাপার। কারণ রাজীব কুমারকে আমরা কদিন আগেই দেখেছিলাম যে যেখানে যাকে নির্বাচন কমিশন পদ থেকে সরিয়ে দিয়েছিল, এবং এই রাজীব কুমার হচ্ছেন তিনি যার ভূমিকা আমরা সারদা তদন্তের সময় দেখেছি। রাজীব কুমারকে আমরা কদিন আগেই দেখেছিলাম যে যেখানে যাকে নির্বাচন কমিশন পদ থেকে সরিয়ে দিয়েছিল, এবং এই রাজীব কুমার হচ্ছেন তিনি যার ভূমিকা আমরা সারদা তদন্তের সময় দেখেছি। তারপরে আরও দুটো এখানে তদন্তের মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক হচ্ছে হাইকোর্ট খুব শিগগিরই এটা নিয়ে তার জাজমেন্ট দেবে, এটাকেও একটা বিপদে চালিত করার একটা উদ্দেশ্যের মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে উনি বিধানসভার স্পিকারকে জানিয়েছেন, এই বিধানসভায় যাতেও এটা নিয়ে ব্যাপক আলোচনা বা হুল্লোড় না হয় সেটাও এর মধ্যে দিয়ে উনি সেই ব্যাপারটাও এর মধ্যে দিয়ে আনতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজীব কুমার সত্য উদ্ঘাটন করবে, তো রাজীব কুমারের কাছে তো সেটাই সত্য, তাই সত্য যা রচিবে তুমি। মুখ্যমন্ত্রীর সত্যই তো রাজীব কুমারের সত্য। তাতে গোটা ব্যাপারটাই হচ্ছে আসলে যা সত্য তাকে ধামাচাপা দেওয়া, তাকে বিপদগামী করা, তাকে এই যে যা চলছে যেমন হাইকোর্ট, বিধানসভা, মানুষ, তার সমস্ত কিছুকে অন্যদিকে চালিত করাই হচ্ছে এই তদন্তের উদ্দেশ্য। এইটা আরেকটা ওই যে মুখ্যমন্ত্রী যা বলেছেন ষড়যন্ত্র প্ররোচনা, তার অন্য কিছু নয়। মুখ্যমন্ত্রী সেই ষড়যন্ত্রটা রঞ্জিত বাবুর বক্তব্য সত্য উদ্ঘাটন নয়, সত্য ধামাচাপা দিয়ে এই তদন্তের উদ্দেশ্য। আরো একবার পিসিআর কে বলবো যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের টেলিফোনে ধরতে। রঞ্জিত বাবুর তো কথাতেই রসিকতা আমারও মনে হচ্ছে, তার কারণ এই নারদকে নিয়ে রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে মানুষের কাছে যেতে পারেননি কোনো দলই। এই নারদকে নিয়ে এমনভাবে প্রচার করেছিল, ভেবেছিল যে গ্রামাঞ্চলে যাই হোক প্রভাবটা কতটা পড়ছে, শহরের ভোটগুলো আমরা প্রায় পেয়ে যাব, কারণ এখানে বিবেচক মানুষরা অনেক থাকে, মানুষকে ওনার বক্তব্য যারা শুনছেন তারা ওনাকে নিয়ে রসিকতা করবেন। তার কারণ আজকের দিনের মতন এত ঐতিহাসিক দিন অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই কারণেই যে একটা ঘটনা ঘটেছে, উনি যেহেতু নির্বাচন কমিশনের ম্যান্ডেটের মধ্যে একটা সিস্টেমে ছিল, রাজ্য সরকার তখন সরকারিভাবে কোনো কাজ করতে পারে না, স্বাভাবিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ঠিক নয়। যখন নির্বাচনের আগে একটা প্রশাসনিক যে প্রশাসনিক সবসময় দিতে পারত, ওটা তদন্ত করার ক্ষেত্রে তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়, তখন মুখ্যমন্ত্রী ওরকম ভাবে কাজ করতে পারেন না। স্বাভাবিক ক্ষেত্রে যেটা এখন দিয়েছেন তখন দিতেই পারত, কোনো সমস্যা ছিল না। এটা আমি তো বলছি ঐতিহাসিক, বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের কাছে ঐতিহাসিক। আব্দুল মান্নানের সঙ্গে কথা বলবো।
মান্নান সাহেব, আপনি নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নারদ তদন্তের ঘোষণা করেছেন এবং রাজীব কুমার সেই তদন্ত করবেন। রাজীব কুমার তদন্ত করবেন, একেবারে স্পষ্ট বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সত্য উদ্ঘাটনই এটার উদ্দেশ্য এই তদন্তের, এবং কোনো এর পেছনে প্ররোচনা, উত্তেজনা, চক্রান্ত থাকলেও তাও রাজীব কুমার তদন্ত করে দেখবেন। আপনার প্রতিক্রিয়া আব্দুল মান্নান। দেখা গেল যে লোকটাকে চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে তদন্ত করতে দেওয়ার পর একটা লোককে অ্যারেস্ট করতে পারলেন না, উপরদের সবাইকে প্রায় ক্লিন চিট দিয়েছিলেন। উনি তো তদন্ত করবেন না, ক্লিন চিট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ওনাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া নেই, উনি মানুষকে বোকা বানাবার জন্য বলছেন যে তদন্ত করবেন। রাজীব কুমার তদন্ত কিভাবে করেছেন সেটা মানুষ দেখেছেন, বাংলার মানুষ দেখেছেন। চিটফান্ডে কেলেঙ্কারির সময় উনি সবাইকে ক্লিন চিট দিয়েছেন, শাসক দলের নেতাদের। কিন্তু সিবিআই যদি ইনকোয়ারি না হতো তাহলে মন্ত্রী জেলে যেত না, আরো অনেকের অপেক্ষায় থাকতেন না। তো এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য করেছেন, কারণ স্টিং অপারেশনের পর থেকে উনি যা যা মন্তব্য করেছেন সেইগুলো যদি সেই ফুটেজগুলো যদি পরপর দেখানো হয়, দেখা যাবে একটা লোকে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এইরকম বলতে পারেন না। কখন উনি বলছেন ওরা যদি স্টিং অপারেশনে যারা জড়িত, তারা যদি জড়িত আমি জানতাম, নমিনেশন দিতাম না। আবার তাদের মন্ত্রিসভার স্থান দিয়ে দিয়েছেন। এখন একজন বসংবাদ অফিসারকে দিয়ে, যিনি স্টাবক অফিসার, যাকে দিয়ে ক্লিন চিট দিয়েছেন, চেষ্টা করেছিলেন সিবিআই তদন্ত বাদ দিয়ে ওই কেলেঙ্কারি চিটফান্ড কেলেঙ্কারি দিয়ে তাকে দিয়ে তদন্তের নামে আর একটা প্রমোশন করছেন। আমরা এই তদন্তের কোনো গুরুত্ব দিই না। আদালতের যে পদক্ষেপ দিচ্ছে, আদালতের দ্বারস্থ আমরা হয়েছি, তার যে পদক্ষেপ দিচ্ছে সেই পদক্ষেপের অপেক্ষা আমরা বসে আছি। যদি আদালত তাদের নির্দোষ প্রমাণ বলে দেন আমরা মেনে নেব, যদি আদালত তাদের অপরাধী মনে করেন তাহলে তাদের শাস্তির দাবিতে আমরা সোচ্চার হব। আমরা মমতার কি করলেন না করলেন, মুখ্যমন্ত্রী মমতা দেবী যা খুশি তাই করতে পারেন, উনি নাটক করেন, নাটক করছেন। আমরা এরা এতটুকু কোনো গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব দেবো না। ধন্যবাদ আব্দুল মান্নান। আব্দুল মান্নানের সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে প্রতিক্রিয়া নেব সুজন চক্রবর্তীর। সুজন বাবু, আপনি শুনেছেন নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে নারদ কাণ্ডে, স্টিং অপারেশন কাণ্ডে তদন্ত হবে, রাজীব কুমার তদন্ত করবেন এবং রাজীব কুমার তদন্ত করে দেখবেন যে এই সত্য উদ্ঘাটন করতে চান। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন প্ররোচনা, উত্তেজনা বা চক্রান্ত পেছনে আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। প্রতিক্রিয়া। নাটকের নতুন কোনো প্লট রচনা হচ্ছে কিনা খোঁজ নিন, নাটকের নতুন কোন প্লট রচিত হচ্ছে কিনা খোঁজ নিন। এরকমের তদন্ত তার মানে কি দাঁড়ায় এটা সবাই জানে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম কিন্তু হয়েছিল চিটফান্ড কাণ্ডেও, ধামাচাপা দেবার জন্য, কাগজ লোপাট করার জন্য, এমন ভাবেই শেষমেশ সবাই জানেন। তারপরে শ্যামল সেন কমিশন করা হয়েছে, কিন্তু তার রিপোর্টও আজ পর্যন্ত প্রকাশিত হয়নি। সব নাটকের কোনো মানে আছে নাকি? স্টিংকাণ্ডে কেউ যুক্ত কিনা এই প্রশ্ন যদি থেকেই থাকতো এবং তা যদি তদন্ত করার কোনো প্রয়োজন সরকার রাজ্যের মনে করত, তাহলে শুরুতেই করতে পারত, করেনি। এখন আদালতে যেতে হয়েছে, আদালত ফরেনসিক টেস্টের জন্য বলে দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে যদি অপরাধী চিহ্নিত করে শাস্তি দিতে হয় তাহলে সেই পথেই যেতে হবে। আর অপরাধী কে সেটা ধামাচাপা দেবার কোনো ব্যবস্থা করার তদন্ত যদি করতে হয় তাহলে সেটা হাসাহাসি হবে, লোকে হাসবে। এই ক্রেডিবিলিটি রাজ্য সরকারের নেই, এই বিশ্বাসযোগ্যতা রাজ্য সরকার হারিয়েছে। রাজ্য সরকার হারিয়েছে, তার মতন করেই আবার একটা নাটকীয়তা করার চেষ্টা হচ্ছে বলে অন্তত আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। আমি দ্রুত একবার দেখাবো নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ঘোষণা করলেন আরেকবার। আপনারা জানেন ইলেকশনের আগে আমি পাবলিকলি একটা বলেছিলাম যে আমাদের ইলেকশন প্রসেস স্টার্ট হয়েছে, তা না হলে হয়তো আমি একটা এনকোয়ারি করতাম বা কিছু করতাম। এবং যেহেতু সেটা আমি দলের পক্ষ থেকে বলেছিলাম এবং দলের কথা এখানে বলা যায় না, তা সত্ত্বেও ট্রান্সপারেন্সি হিসেবে আমরা কিন্তু দলে একটা কমিটি করে দিয়েছিলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি এবং বক্সিকে নিয়ে একটা কমিটি করেছিলাম এবং তারা সিদ্ধান্তটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল। এবং আজকে আমরা ডিটেলস অনেকক্ষণ ধরে আলোচনা করে, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা বিস্তারিত অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে আলোচনা করে এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি এই নির্বাচনের সময় বিশেষ করে একটি স্টিং অপারেশনকে কেন্দ্র করে যেভাবে নানা রকম প্ররোচনা, উত্তেজনা বা চক্রান্তের সৃষ্টি করা হয়েছিল
এবং জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়েছিল। আমরা চাই এটা সত্যতা উদ্ঘাটিত হোক, কারণ আমি এখনও বিশ্বাস করি এর পেছনে কোনো চক্রান্ত, কোনো প্ররোচনা কিছু আছে, খুঁজে বের করা দরকার। এবং সেই জন্য আজকে আমি একটা অর্ডার দিয়েছি, চিফ সেক্রেটারির কাছে আমি নোট দিয়েছি, যেটা আমি একটা অর্ডার দিয়েছি যে টোটাল এপিসোড নিয়ে এর পেছনে কি চক্রান্ত, কি ব্যাপার, আসল সত্য কি, টোটাল সত্য উদ্ঘাটিত করবার জন্য আমি এটা পুলিশকে এনকোয়ারি করতে বলেছি। এনকোয়ারি, ইনভেস্টিগেশন, মানে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন অ্যাকর্ডিং টু ল। এবং তারপরের বাদবাকিটা আমি চিফ সেক্রেটারির কাছে পাঠিয়েছি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা সবাই মিলে বসেই বাদবাকিটা আমি চিফ সেক্রেটারিকে মানে আমি এটা দিয়েছি, তারপরে উনি কী করেছেন সেটা উনি বলবেন। ইনভেস্টিগেশন উইল ফলো এনকোয়ারি, প্রিলিমিনারি এনকোয়ারি, এটা ক্যালকাটা পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। আফটার দি প্রিলিমিনারি এনকোয়ারি অ্যান্ড এনকোয়ারি ইফ রিকোয়ার্ড, মানে ইনভেস্টিগেশন অ্যান্ড এভরিথিং এলস অ্যাকর্ডিংস উইথ ল যা করার সেটা করণীয় সেটা করা হবে। এটা পুলিশের, দেখুন, একটা তদন্ত করতে গেলে প্রশাসনের অনেক কিছু এগিয়ে আসে, অনেক কিছু তাকে ঠিক করতে হয়। সুতরাং এনকোয়ারি করে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন সবটাই করতে বলা হয়েছে, টোটালটাই। ইট ইজ আপ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তারা এখন টোটালটা করবে। এবং চিফ সেক্রেটারি বললেন তিনি অলরেডি অর্ডারও দিয়ে দিয়েছেন। সুতরাং এটা আপনাদের কাছে আমি বলে গেলাম, যেহেতু আমাদের কমিটমেন্ট ছিল, আমি কমিটমেন্টটা রক্ষা করেছি, কারণ সত্যতা উদ্ঘাটিত হোক। অনেকবার আমি দেখিয়েছি নানা ব্যাপারে চক্রান্ত করে নানা রকম বাংলাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা করতে চাই না। আমরা চাই সত্যতা উদ্ঘাটিত হোক। দুই হচ্ছে যে অ্যাসেম্বলি স্টার্ট হয়েছে, যদিও এটা অ্যাসেম্বলি রিলেটেড নয়, তা সত্ত্বেও আমি স্পিকারের কাছেও, মাননীয় স্পিকারকেও ব্যাপারটা জানিয়ে রেখেছি। ওনারও পারমিশন নিয়েছি যে আমরা এরকম একটা করছি। এইটুকুই বলবার জন্য আপনাদের কাছে আসে। ভাই, এসব ব্যাপার আমি কেন কথা বলবো? সেটা ম্যানুফ্যাকচার, সেটা এনকোয়ারির ওপর নির্ভর করবে। আর তাতে কি হলো, কোনো একটা এ সত্য হয়ে গেল, কে দোষী সেটা ইনভেস্টিগেশন না হলে বলবে কি করে? আমি আপনাকে টাকা ঘুষ দিতে গেছি না কেউ আপনার কাছে টাকাটা চেয়েছে, এসব অনেক ব্যাপার আছে, টোটালটা আসবে। আপনি একটা কাউকে একটা আপনি একটা টিভিতে এনকোয়ারি করতেই পারেন, একটা টিভিতে চ্যানেলে একটা বা মোবাইলে যে কোনো কেউ একটা কথা বলছে, কথাটা কোন প্রসঙ্গে বলেছে, কি প্রসঙ্গে বলেছে সেটা তো দেখতে হবে। তো এর অনেকগুলো দিক আছে। এটা পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, যেটা সত্য সেটা উদ্ঘাটিত করবে, কারা কারা এই চক্রান্তের মূলে আছে সেটাও তো দেখতে হবে। এবং সত্যি যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে আইনত অ্যাকশন নেবে। এখানে টোটালটাই আমরা এতটাই ট্রান্সপারেন্ট। আমরা চাই আসল ঘটনা উদ্ঘাটিত হোক, আসল সত্য উদ্ঘাটিত হোক এবং দোষীরা শাস্তি পাক। এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কি প্রতিক্রিয়া আপনার? নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নারদ স্ট্রিং কাণ্ডে তদন্ত হবে, তদন্ত করবেন রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার। কি বলা যায় বলুন? কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তো ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমি মিথ্যে কথা বলে লোকজনকে ঠকিয়ে এত ভোট নিয়েছি। ভোটের সময় আমি বলেছি যে নারদার যে টেপ সেটা হচ্ছে মিথ্যে। ভোটের সময় বলেছি আমাদের কেউ এর মধ্যে নেই। ভোটের সময় উনি বলেছেন যে এগুলো সব ওনাদের চক্রান্ত করে তৈরি করা হয়েছে। আজকে প্রথমে এই তদন্তের আগে বলুক যে আমি সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষকে আমি ঠকিয়েছি, তার জন্য আমি তাদের কাছে ক্ষমা চাইছি, এটা তো তাদের বলতে হবে। তদন্তের নির্দেশ দিয়েছেন, সত্য উদ্ঘাটন হোক এই উদ্দেশ্যে তদন্ত হবে, পুলিশ স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে তদন্ত করবেন এটা বলেছেন। কিন্তু আপনি চক্রান্তের কথা বলছেন, উনি কিন্তু বলেছেন যে প্ররোচনা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, চক্রান্ত আছে কিনা সেটাও পুলিশ কমিশনার খুঁজে বার করবেন। কে দেখবে কোন পুলিশ কমিশনার, কার পুলিশ কমিশনার? যে পুলিশ কমিশনার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে চলে, যিনি দলদাস,
তিনি করবেন? আজকে হাইকোর্টে তো কেস চলছে, আজকে সেখানে ফরেনসিক, তখন কেন ফরেনসিকের আদেশ দেননি? তখনও তো তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। এগুলো সব হচ্ছে তখনকার সময় বাংলার মানুষকে তিনি ঠকিয়েছেন, তিনি বাংলার মানুষকে ভুল বুঝিয়েছেন। বাংলার মানুষ তার কথা বিশ্বাস করে তারা মনে করেছিল নারদা বোধহয় সত্যি সত্যি একটা চক্রান্ত, একটা বেঠিক, এটা ঠিক নয় এমন একটা কাজ। আজকে এই কথা বলে তিনি বোঝাতে চাইছেন হাইকোর্টে যখন চাপ পড়েছে তাই জন্য তিনি এখন আর একটা খেলা খেলছেন যে রাজীব কুমারকে দিয়ে তদন্ত করিয়ে বলবেন যা যা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বলে দেখবেন এইটাকে অন্যভাবে চালিয়ে নেবেন। আমরা রাজীব কুমারের তদন্তে বিশ্বাস করি না। যদি ওনার সাহস থাকে, যদি মুখ্যমন্ত্রীর সব সাহস থাকে, তাহলে তিনি সিবিআই তদন্ত করান, আমরা দেখি ওনার কত সাহস আছে। যদি উনি সত্যি মনে করেন ঠিক সেটা দেখতে হবে, তাহলে রাজীব কুমারকে দিয়ে হবে না, তাহলে সিবিআই কে দিয়ে করাতে হবে। কারণ যে কোম্পানি করেছে তারা কলকাতার বাংলার বাইরে কাজ। আমাদের দরকার সিবিআই তদন্ত, এবং এখানটাতে আমরা হাইকোর্টের কাছেও চেয়েছি সিবিআই তদন্ত। মুখ্যমন্ত্রীর যদি সত্যি সৎসাহস থাকে এবং তিনি যদি সত্যি প্রমাণ করতে চান যে বাংলার মানুষকে তিনি ঠকাতে চাননি, ভুল বুঝিয়ে ভোট চাননি, তাহলে তিনি সিবিআই তদন্ত করে দেখান। তার সাহসটাকে আমরা তখন বাংলার মানুষ সালাম জানাবে। নয়তো এই রাজীব কুমারের তদন্তে আমরা বিশ্বাস করি না। রাজীব কুমার এমন একজন লোক, তার নিরপেক্ষতা বাংলার মানুষ জানে, তার কোনো নিরপেক্ষ তদন্ত হবে না। আর আরো একটা প্রশ্ন আসছে, মির্জা সাহেব যে পুলিশ অফিসার, তিনি তো এখনো বহাল তবিয়তে আছেন, তাকে তো একটা শোকজ পর্যন্ত করা হয়নি। নিজের নেতাদের কিছু করেননি। আইপিএস এক পুলিশ অফিসারের যে কাণ্ড আমরা দেখেছি, তার ক্ষেত্রে কি করেছেন? এসবগুলো সব লোক ঠকানো কথা নবান্ন থেকে বলেছেন, কারণ তিনি এখন চুনকাম করে ব্যাপারটা কালো দাগগুলো মোছার চেষ্টা করছেন। সুতরাং এটাতে আমরা বিশ্বাস করি না। ধন্যবাদ আপনাকে। সমীরবাবু কি বলবেন? বলছেন যে রাজীব কুমারের তদন্তে বিশ্বাস করেন না, সিবিআই তদন্ত করে প্রমাণ করুন কোনটা সত্যি কোনটা মিথ্যে। না, আপনারা তিন বিরোধী নেতাদেরই কথা শোনাচ্ছিলেন, মানে এগুলো প্রবল হতাশা থেকে। তার কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর একদিকে বিরোধীদের নারদ। স্যামুয়েলের গ্রহণযোগ্যতা বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা না তা হয়নি। কিন্তু ইস্যুটা যদি আপনি দেখেন ওই সময় আলোচনায় শুধু নারদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সবাই চোর, তৃণমূল কংগ্রেস জিতেছে, সেটা গণভোট হয়েছে। আমি আবারও আপনার চ্যানেলে বহুবার আপনিই বলেছেন যে তদন্ত কেন রাজ্য সরকার করছে না, কিন্তু আজকে তো সেই কথাটাই ঠিক যে রাজ্য সরকার সেই পদক্ষেপ যখন নিচ্ছে তখন মানুষ বলছে না তো ভোটের রেজাল্টে তদন্ত নয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা তদন্ত করতে দেবেন কেন? মদন মিত্রের কথা বলছে, একটাই তো ইস্যু যে প্রভাবশালী, এর বাইরে তো তাকে আর কিছুতেই অ্যারেস্ট করে রাখেনি আমি যতটুকু জানি। তাহলে তো ক্লিনচিট কি বলে করে কোর্ট জামিন দেননি, এটা অন্য কারো বলতে দাও। সেটা তো তুমিও আর একজন স্পিকারের মতো হয়ে যাচ্ছ। আমি দুটো প্রশ্ন করছি তোমাকে অ্যাজ এ লেম্যান, এখন আমি তোমাদের মতো অত জ্ঞানী নই। সেটা হচ্ছে যে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশনের কাছে যদি পারমিশন চাইতেন যে এরকম একটা ইস্যু হয়েছে, আমরা একটা তদন্ত করাবো, আপনি পারমিশন দিন, তোমার কি মনে হয় ইলেকশন কমিশন পারমিশন দিত না? না, এটা কি না বলো না, এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে ভোটের সময় নাম্বার 1 আপনি এইভাবেও না ভাবুন না ভোটের সময় বা এই ঘটনাটা এলো কেন, এই কথাটা আপনি বলেন না যে ভোটের সময় রাজনৈতিক ইস্যু ছাড়া কেন এই ধরনের ঘটনাটাকে ভোটের সঙ্গে তোলা হবে, এটাও আপনাকে বলতে হবে। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে, যেটা তুমি বলছিলে যে একমাত্র নারদা কাণ্ড নিয়ে তো ইলেকশনটা হয়নি, সেখানে ইন জেনারেল জনমত 211টা সিট আমি পেয়েছি, এটা তো ফ্যাক্ট, এটা তো আমাকে সবাই মানবে, এটা তো তোমায় মানতে হয় যে নারদাকাণ্ডে গণভোট হয়েছে, হয়নি তো। কিন্তু আমার আবার ম্যাথু স্যামুয়েলকে আমি এত গুরুত্ব দিতে রাজি নই, আমি এত গুরুত্ব দিতে রাজি, আমি কেন দেবো?
আমার যদি এই সৎসাহস থাকে বা আমি শিওর থাকি যে এটা একটা ফলস, তাহলে কয়েকদিনের মধ্যেই প্রমাণ হবে, যখনই ফরেন্সিক রিপোর্টটা বেরিয়ে যাবে প্রমাণ হবে। এখানে সব থেকে যেটা বড় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি কিন্তু কতগুলো কথার বাঁধন দিয়ে একটা ফ্রেম তৈরি করে দিলাম তদন্তের, নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন যেহেতু চক্রান্ত, দাঁড়াও আমি নাম্বার 2 আরেকটা জায়গা তোমাকে প্রশ্ন করব, তুমি আজ পর্যন্ত কি কলকাতা পুলিশের কমিশনারের যে বোর্ড আছে তাতে একজনের নাম দুবার দেখেছো? এটাই আমার সেকেন্ড। আমি একটা কথা বলি, আমি বলছি নিরপেক্ষ তদন্তের প্রথম কথাই হচ্ছে যে পদ থেকে সরানো যারা প্রভাবশালী, এই যে 5 জন মন্ত্রী, তাদের পদে রেখে কি করে নিরপেক্ষ তদন্ত সম্ভব? 1, 2 নম্বর হচ্ছে এই যে মির্জা যিনি এসপি, তিনি একজন আইপিএস অফিসার না, তিনি টাকা নিয়েছেন এটা তো দেখেছে। আগে তাকে পদ থেকে সরান, যদি তারা প্রমাণিত হয় নিয়েছে, যদি সঙ্গে সঙ্গে তারা নির্দোষ হয়, আমি একটু বলি না, তখন সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া অভিযোগ উঠলে তোমাকে কিন্তু টাইমিং সরিয়ে রাখতে হবে। আর অনেককেই তো উনি সরিয়েছিলেন, তাদের আবার শপথ এসেছেন, আমি আসছি সমিতা, একটাই সুসমীরকে বলেছে আমার একটা খারাপ লাগা আছে, বিশেষ করে এতবার যে ভদ্রলোকের কথাটা হচ্ছে মির্জাকে নিয়ে যে কথা তিনি বলেছেন, মানে আমি বলছি যে নেত্রী সম্পর্কে, চারপাশে মানুষজন সম্পর্কে, মন্ত্রীদের সম্পর্কে, আমি বলছি খুব কুরুচিকর। আমি বলছি যদি সত্যি হয়, যদি সত্যি হয় সত্যি কুরুচিকর, এটা নিশ্চয়ই দল দেখবে। আপনি ঠিকই প্রশ্নটা তুলেছেন, এটা নিশ্চয়ই দল ব্যবস্থা নিশ্চয়ই নেবেন, বা যে ধরনের উনি বলেছেন প্রশাসনিক ভাবেও যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই না, আমি বলছি এটা তো নেওয়া উচিত। আমি একটাই শুধু বলে দিই যে দল কি করে দেখবে এই তদন্ত, বলুন মানে দল একজন আইপিএস অফিসারকে কি করে দেখবে? স্বাভাবিক, মানে সরকার যেভাবে তদন্ত শুরু করছে তাতে যদি মির্জার এই বক্তব্যগুলো উঠে আসে, নিশ্চয়ই আসবে। হয় না, আমার একটা খুব সহজভাবে বলার আছে। ইলেকশনের সময় আমরা যেটা লাস্ট ইলেকশনে আমরা দেখলাম, যেখানে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশও বটে, কিন্তু কলকাতা পুলিশ বিশেষতভাবে যেভাবে কাজ করেছিল, যে সক্রিয়তা দেখিয়েছিল, যার জন্যে সল্টলেক থেকে আরম্ভ করে যেখানে আমাদের একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল, গোটা কলকাতাতে প্রায় নির্বিঘ্নে ভোটটা হলো, সেই পুলিশ কমিশনারকে কেন সরে যেতে গেল? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, থানাতে যে সমস্ত ওসিরা ছিলেন, তাদেরকে সরে যেতে হলো কেন? যে বর্তমান সরকার ভাবছেন তারা দল বিরোধী কাজ করেছেন, তারা তো অ্যাকচুয়ালি পুলিশের মুখ উজ্জ্বল করেছেন। নির্বাচন কমিশনের কাছে বিরোধীরা যেভাবে সেইখানে যারা পুলিশের সত্যি যে মানুষের যে পুলিশ সম্বন্ধে একটা অনীহা হয়ে গেছিল, একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছিল জনমানসে, মানুষের কাছে পুলিশের একটা ভালো ইমেজ কিন্তু চলে এসেছিল এই নির্বাচনের সময়। সেই পুলিশের যারা ভালো ওই রোলটা নিলেন, প্রত্যেকে একদম ধরে ট্রান্সফার করা হলো, অথবা তাদেরকে এমন জায়গায় বসানো হলো যাদের কোনো কাজ নেই অলমোস্ট। তাহলে আমি প্রশ্নটা করছি, উত্তর দাও। তাহলে কি করে আমরা বিশ্বাস করব, যেখানে নির্বাচন কমিশন মনে করলেন যে অধুনা যিনি পুলিশ কমিশনার রাজীব কুমার মাননীয়, তিনি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না, যার জন্য ওনাকে সরানো হয়েছিল, নতুন পুলিশ কমিশনার সোমেনবাবুকে আনানো হয়েছিল। সেই সমস্ত পুলিশ অফিসারদের, হাই অফিসিয়ালদের যখন সরানো হলো, তাহলে তাদেরকে সরিয়ে দেওয়া হলো যারা ভালো কাজ করলেন, আর যারা সঠিক কাজটা করছিলেন না তাদেরকে আবার পুনর্বহাল করা হলো সেই সমস্ত পোস্টে। তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে তারা নিরপেক্ষভাবে আবার একটি সঠিক তদন্ত করবেন? এই প্রশ্নটা উত্তর দাও। অশোক গাঙ্গুলিকে তার পদ থেকে সরানো হলো মানবাধিকার কমিশন থেকে। এই মুখ্যমন্ত্রী কিন্তু তখন কেন্দ্রে দরবার করেছিলেন যে তার বিরুদ্ধে নৈতিকতার স্তরণের অভিযোগ, তাকে পদ থেকে সরানো হোক। তাহলে আজকে যে তার 5 জন মন্ত্রী, তাদের বিরুদ্ধে নৈতিক স্তরণের অভিযোগ, এক তো তাদের উনি মন্ত্রী করেছেন, আবার উনি সত্যতা বলছেন যে সত্য উদ্ঘাটন, এবং উনি মুখ্যমন্ত্রী বক্তব্যটা দেখাবো। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, তদন্ত অলরেডি একটা দিল্লিতে চলছে। তুমি কিন্তু এটা অপদস্থ করা হয়েছে, এটার পেছনে চক্রান্ত যেমন বলেছেন, পাশাপাশি অনেকগুলো বাক্য বলেছেন। নিশ্চয়ই আপনারা আবার দেখবেন
মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন হবে কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই তদন্ত করা হবে এবং যেটা সত্য সেটা উদ্ঘাটন হোক, সেটা বাংলার মানুষ দেখুক। উদ্ঘাটন হোক বাংলার মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আজকে নবান্নে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন দেখাবো। আপনারা জানেন ইলেকশনের আগে আমি পাবলিকলি একটা বলেছিলাম যে আমাদের ইলেকশন প্রসেস স্টার্ট হয়েছে, তা না হলে হয়তো আমি একটা এনকোয়ারি করতাম বা কিছু করতাম। এবং যেহেতু সেটা আমি দলের পক্ষ থেকে বলেছিলাম এবং দলের কথা এখানে বলা যায় না, তা সত্ত্বেও ট্রান্সপারেন্সি হিসেবে আমরা কিন্তু দলে একটা কমিটি করে দিয়েছিলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি এবং বক্সিকে নিয়ে একটা কমিটি করেছিলাম এবং তারা সিদ্ধান্তটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল। এবং আজকে আমরা ডিটেলস অনেকক্ষণ ধরে আলোচনা করে আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা বিস্তারিত অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে আলোচনা করে এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি এই নির্বাচনের সময় বিশেষ করে একটি স্টিং অপারেশনকে কেন্দ্র করে যেভাবে নানা রকম প্ররোচনা, উত্তেজনা বা চক্রান্তের সৃষ্টি করা হয়েছিল এবং জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করা হয়েছিল, আমরা চাই এটা সত্যতা উদ্ঘাটিত হোক। কারণ আমি এখনও বিশ্বাস করি এর পেছনে কোনো চক্রান্ত, কোনো প্ররোচনা কিছু আছে, খুঁজে বের করা দরকার। এবং সেই জন্য আজকে আমি একটা অর্ডার দিয়েছি চিফ সেক্রেটারির কাছে, আমি নোট দিয়েছি, যেটা আমি একটা অর্ডার দিয়েছি যে টোটাল এপিসোড নিয়ে এর পেছনে কি চক্রান্ত, কি ব্যাপার, আসল সত্য কি, টোটাল সত্য উদ্ঘাটিত করবার জন্য আমি এটা পুলিশকে এনকোয়ারি করতে বলেছি। এনকোয়ারি, ইনভেস্টিগেশন, মানে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন অ্যাকর্ডিং টু ল। এবং তারপরে বাদবাকিটা আমি চিফ সেক্রেটারির কাছে পাঠিয়েছি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা সবাই মিলে বসেই বাদবাকিটা আমি চিফ সেক্রেটারিকে মানে আমি এটা দিয়েছি, তারপরে উনি কী করেছেন সেটা উনি বলবেন। ইনভেস্টিগেশন উইল ফলো inquiry, preliminary inquiry, এটা ক্যালকাটা পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। আফটার দি preliminary inquiry and inquiry, if required, মানে ইনভেস্টিগেশন and everything else accordance with law যা করার সেটা করণীয় সেটা করা হবে। এটা পুলিশের, দেখুন, একটা তদন্ত করতে গেলে প্রশাসনের অনেক কিছু এগিয়ে আসে, অনেক কিছু তাকে ঠিক করতে হয়। সুতরাং এনকোয়ারি করে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন সবটাই করতে বলা হয়েছে, টোটালটাই। ইট ইজ আপ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তারা এখন টোটালটা করবে এবং চিফ সেক্রেটারি বললেন তিনি অলরেডি অর্ডারও দিয়ে দিয়েছেন। সুতরাং এটা আপনাদের কাছে আমি বলে গেলাম, যেহেতু আমাদের কমিটমেন্ট ছিল, আমি কমিটমেন্টটা রক্ষা করেছি, কারণ সত্যতা উদ্ঘাটিত হোক। অনেকবার আমি দেখিয়েছি নানা ব্যাপারে চক্রান্ত করে নানা রকম বাংলাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা করতে চাই না। আমরা চাই সত্যতা উদ্ঘাটিত হোক। দুই হচ্ছে যে অ্যাসেম্বলি স্টার্ট হয়েছে, যদিও এটা অ্যাসেম্বলি রিলেটেড নয়, তা সত্ত্বেও আমি স্পিকারের কাছেও, মাননীয় স্পিকারকেও ব্যাপারটা জানিয়ে রেখেছি। ওনারও পারমিশন নিয়েছি যে আমরা এরকম একটা করছি। এইটুকুই বলবার জন্য আপনাদের কাছে আসে। ভাই, এসব ব্যাপার আমি কেন কথা বলবো? সেটা ম্যানুফ্যাকচার, সেটা এনকোয়ারির ওপর নির্ভর করবে। আর তাতে কি হলো, কোনো একটা এ সত্য হয়ে গেলে কে দোষী সেটা ইনভেস্টিগেশন না হলে বলবে কি করে? আমি আপনাকে টাকা ঘুষ দিতে গেছি না কেউ আপনার কাছে টাকাটা চেয়েছে, এসব অনেক ব্যাপার আছে, টোটালটা আসবে। আপনি একটা কাউকে একটা আপনি একটা টিভিতে এনকোয়ারি করতেই পারেন, একটা টিভিতে চ্যানেলে একটা বা মোবাইলে যে কোনো কেউ একটা কথা বলছে, কথাটা কোন প্রসঙ্গে বলেছে, কি প্রসঙ্গে বলেছে সেটা তো দেখতে হবে। তো এর অনেকগুলো দিক আছে। এটা পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, যেটা সত্য সেটা উদ্ঘাটিত করবে, কারা কারা এই চক্রান্তের মূলে আছে সেটাও তো দেখতে হবে, এবং সত্যি যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে আইনত অ্যাকশন নেবে। এখানে টোটালটাই আমরা এতটাই ট্রান্সপারেন্ট। আমরা চাই আসল ঘটনা উদ্ঘাটিত হোক, আসল সত্য উদ্ঘাটিত হোক এবং দোষীরা শাস্তি পাক। সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে। ঋতব্রত, নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নারদ কাণ্ডের তদন্ত হবে, রাজীব কুমার কলকাতা পুলিশ কমিশনার তদন্ত করবেন। মানে ইংরেজিতে যাকে বলে ফার্স, বাংলায় প্রহসন, আবার একটা নতুন প্রহসনের সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে এখন এই নারদ স্টিং নিয়ে। এবং আমি শুনছিলাম, আমি এই অনুষ্ঠানে শুনছিলাম এই চক্রান্তের কথা আবার উনি বলতে শুরু করেছেন। এখন এই ওনার কথা, আমি অন্য বাকি সবার কথা ছেড়ে দিলাম,
ওই মিটিং এ বলেছিলেন, কলকাতার একটা মিটিং এ, যে যারা নারদায় জড়িত আগে যদি জানতেন তাদের টিকিট দিতেন না। তারপর তারা সবাই একেবারে আলো করে মন্ত্রী হয়েছেন। আর এখন এই যে রাজীব কুমারকে দিয়ে তদন্ত করানো, সবাই জানে তো রাজীব কুমার কে। রাজীব কুমার তৃণমূলের দলদাস, তা নিয়ে কারোর কোন রকম সন্দেহ নেই। ওনার সব থেকে পছন্দের পুলিশ অফিসার। আর লাল ডায়েরি, সারদার লাল ডায়েরি একেবারে হাওয়া হয়ে যাওয়ার ঘটনা তো আমরা ভুলে যাইনি। আসলে এবার শুনলাম উনি পারমিশনও নিয়ে নিয়েছেন। এমনি এটাই সিবিআইও আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে আমি দিল্লিতে ঘটনাচক্রে, আজকেও পার্লামেন্টে খোঁজ নিচ্ছিলাম, এথিক্স কমিটি কিচ্ছু এগোবে না। দিদিভাই মোদিভাইয়ের একটা ঘটা, সেখানে ওটা 20 বাও জলে চলে গেছে। আর এখন উনি রাজীব কুমারকে দিয়ে গোটাটা হাসাব করবার এবং নানান ধরনের একটা নতুন তত্ত্ব খাড়া করবেন। তা প্রহসন, আমি বলছি যে বেসিক্যালি প্রহসন, কিন্তু ওনার একটা মনে রাখা দরকার যে ঠিকই উনি জোটের থেকে 30 লক্ষ ভোট বেশি পেয়েছেন, কিন্তু 30 লক্ষ ভোট বেশি পেয়েছেন বলে এই চুরিগুলো যা চোখে দেখা গেছে এগুলো মিথ্যে হয়ে যায় না, এগুলো সত্যিই আছে। ধন্যবাদ ঋতব্রত। টেলিফোন লাইনে এই মুহূর্তে পেয়েছি কৌশিক সেনকে। কৌশিক, নির্বাচনের আগে বহুবার এ নিয়ে আলোচনা হয়েছে এবং এই দাবি উঠেছে যে মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিচ্ছেন না কেন। আজকে নবান্নে দাঁড়িয়ে তদন্তের নির্দেশ, তিনি তদন্ত করার কথা ঘোষণা করলেন এবং তদন্ত করবেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। কি বলবে? শুভম, তুমি জানো আমরা বহুবার এখানে বলেছিলাম যে, তুমি বলেছিলে, আমরা বহুজন বহুভাবে বলেছিলাম যে যদি তৃণমূল সুইপও করে, যেটা তৃণমূল করেছে, তাহলেও কিন্তু কতগুলো সত্যই থাকে, মানে কতগুলো অন্যায় হিসেবে চিহ্নিত হওয়া উচিত। ফলে এখনো আমি সেই কথাই বলছি যে অন্যায় নিশ্চয়ই কিছু একটা ছিল, না থাকলে মুখ্যমন্ত্রী কেন পুনরায় নির্বাচিত হবার পরে তদন্তের নির্দেশ দেবেন? তার মানে কোথাও অভিযোগের একটা সারবত্তা ছিল, এটা এক। কিন্তু একই সঙ্গে আমি ঋতব্রতর কথা শুনছিলাম, আমি একই কথাই বলছি যে খুব হতাশ শোনালেও, খুব খারাপ শোনালেও বলতে হবে যে এই নির্বাচনের ফলাফলটা তো অনেকগুলো দিককে একদম বন্ধ করে দিল। সেটা হচ্ছে যে মানে এখন বিরোধীদের মানে অভিযোগগুলোকে পরাজিতের আর্তনাদ হিসেবে চিহ্নিত করা হবে এবং কোথাও বলা হবে যে না, হেরে গেছো বলে বলছো। এমনকি আমাদের মতো প্রচুর নিরপেক্ষ কণ্ঠকেও একটা জায়গায় কোণঠাসা করা হয়ে গেছে। ফলে এখন কিছু লাভ নেই এবং রাজীব কুমারের মাধ্যমে যখন তদন্ত হবে আমরা জানি তার আউটকামটা কি হতে পারে এবং সেটা খুব হতাশ শোনালেও এই মুহূর্তে যে প্রবল সংখ্যাগরিষ্ঠতার যে জোরটা রয়েছে সেই জোরের ফলেই এই সিদ্ধান্ত। কারণ আমরা সবাই জানি রাজীব কুমারকে উনি নতুন করে ফিরিয়ে এনেছেন, রাজীব কুমারের ওপর কমিশনের আস্থা ছিল না, নির্বাচন কমিশনের, এবং তারপর ভোটটা দারুণভাবে যিনি পরিচালনা করলেন তাকে সরিয়ে দেওয়া হলো। ফলে সমস্তটা মিলিয়ে গল্পটা তো অচেনা লাগছে না, অজানাও লাগছে না, কিন্তু খুব দুঃখজনক ভাবে এর কোনো পরিণতি হবে না বলেই মনে হয় আর কি। কৌশিক, কিন্তু তুমি নির্বাচনের কথা বললে, মানে আমি নিশ্চিত তুমি আমার সঙ্গে একমত হবে যে স্টিং কাণ্ডে, নারদ কাণ্ডে তো কোনো গণভোট হয়নি যে নির্বাচনের ফলাফলের সঙ্গে সরাসরি তাকে ইকুয়েট করে দেখা যাবে। নিঃসন্দেহে তা যেমন যাবে না, কিন্তু একই সঙ্গে এটাও তো একটা নির্বাচনের একটা প্রধান ইস্যু ছিল। কলকাতাতে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, কলকাতা সহ সব জায়গায় যে সমস্ত প্রার্থীরা চিহ্নিত হয়েছিলেন দোষী বলে, তো সেখানকার মানুষ তো বিপুল আকারে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এরা কেউ দোষী নয়। মানে এটা যে কোনো ইস্যু হলো না, মানে এটা যে মানুষ এটা নিয়ে আদপেই ভাবতে রাজি নয়, এটা তো প্রমাণিত। ফলে এর তো একটা বার্তা আছে, মানে এটা যতই হতাশার হোক না কেন, যতই আক্ষেপের হোক না কেন, এই নির্বাচনের ফলাফলের তো একটা হতাশার একটা বার্তা আছে। সেই বার্তাটা হচ্ছে মানুষ এটা নিয়ে চিন্তিত নয়, মানুষ এটা নিয়ে ভাবছে না। তাহলে তো ভোটের বাক্সে তার প্রতিফলন পড়তো, সেটা যখন পড়েনি। সুতরাং এখন যে তদন্তটা হবে সেই তদন্তটা কতটা সঠিক, কে করলো না করলো, এটা কিন্তু এই মুহূর্তে আমি বলছি খুব হতাশার শোনালেও আমি বলছি এটা, এই তিক্ত সত্যটা আমাদেরকে হজম করতে হবে বা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এটা নিয়ে মানুষ চিন্তিত নয়, এখন কিচ্ছু করার নেই। ধন্যবাদ কৌশিক সেন যেটা বললেন, আমি এই বক্তব্যটা মানে একেবারেই আপত্তিকর বলে মনে করছি। মানে এই বক্তব্যের মধ্যে যেন নির্বাচনে ফল মানে সেটাই যেন সবকিছু ধুয়ে মুছে দেয়,
এই রকম একটা বক্তব্য এসে এবং খুব হতাশাজনক বক্তব্য এসছে। দেখুন রাজীব গান্ধীও কিন্তু 402 এমপি নিয়ে শেষ পর্যন্ত কিন্তু কি পরিণতি হয়েছে সেটা আমরা দেখেছি। ভোট দিয়ে নৈতিকতা বিচার হয় না, এক। আর দুই হচ্ছে ভোটে জয় অন্য আরো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, বিরোধী দলের অবস্থা, রাস্তার অবস্থা, বিরোধী দলের যে অবস্থান, বিপরীতে কারা আছে তাদের প্রতি আমি আস্থা তাদের অ্যাকসেপ্টেন্স কত দূর, এগুলো অনেক কিছু কাজ করে। আর বুদ্ধিজীবীদের দায়িত্ব হচ্ছে আজকে যদি মানুষ এই বিষয়ে না ভাবেও, বুদ্ধিজীবীদের দায়িত্ব হচ্ছে সত্যটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া, মানুষকে ভাবানো। আমি কৌশিক বাবুকে মানে আবেদন করব যে আসুন আমরা এই কাজটা করি, যে এই সত্য আমরা তো বিশ্বাস করি যে মানুষগুলো টাকা নিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। রঞ্জিত, আমার মনে হচ্ছে রঞ্জিত আমরা তো বিশ্বাস করি মানুষগুলো টাকা নিয়েছে, তাহলে সেই কথাগুলো আমরা কেন আমাদের দায়িত্ব। কৌশিকের কথাটাকে একটুখানি মানে বুঝেছেন আমি কেন বলছি। সমিত, আমি কৌশিকের কথা আসবো, আমি দ্রুত একবার জাস্টিস অশোক গাঙ্গুলিকে টেলিফোন লাইনে পেয়েছি। জাস্টিস গাঙ্গুলি, আপনার কাছে জানতে চাইবো, নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে স্টিং কাণ্ডে তদন্ত হবে, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার তদন্ত করবেন। কিন্তু হাইকোর্ট তো একটা তদন্ত করছে, ম্যাটারটা সাব জুডিস, এখানে তো একটা প্যারালাল তদন্ত হওয়া উচিত নয় বলেই আমার মনে হয়। তো হয় না এই জিনিসটা, এটা তো বিচারাধীন আছে, এটা বিচারাধীন ব্যাপারে রাজ্য সরকার কিভাবে তদন্ত করে। মানে আইনত কোনো বাধা আছে কি যে কোনো বিচারাধীন বিষয় রাজ্য সরকার তদন্ত করতে পারবে না? যে ব্যাপারটা বিচার মানে বিচারালয় যে নিয়েছে ন্যায়ালয়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ন্যায়ালয় যেটা নিয়ে তদন্ত করছে, সেখানে হস্তক্ষেপ করাটা উচিত না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার। যেটা কৌশিকের কৌশিক কিন্তু রঞ্জিত দা বারবার হতাশ বলেছেন কোন জায়গাটায়, যে এই যে বিচারটা হচ্ছে এবং রাজীব কুমারকে দিয়ে বিচার করানো হচ্ছে বা তদন্ত করানো হবে, এইটা হতাশাজনক। এবং মনে রাখবেন যে কৌশিক আরেকটা বক্তব্য বলছিল যে যেহেতু যাদের এই ফুটেজে দেখা যায় তারা বিপুলভাবে জয় যুক্ত হয়েছেন, সেখানে মানুষের সমর্থন আছে, সেখানে মানুষের সমর্থন আছে, সেটার পেছনে যেটা রঞ্জিত দা একবার বললেন যে তার সাথে অনেকগুলো আদার ফ্যাক্টর কাজ করছে, সেটা আমি একমত। কিন্তু কৌশিক কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে আমরা হতাশাগ্রস্ত, যে এবং মূল জায়গাটা হলো এরপরেও কি করে এত যেতে। দ্বিতীয় কথা যে এই যে বিচার ব্যবস্থাটা করা হলো, এটা কতটা বিশ্বাসযোগ্যতা আছে, বা এটা যেটা বলছে এটা আদৌ কোনো পরিণতি পাবে না, এটা কিন্তু বুঝতে হবে। এবং কৌশিক সেন কিন্তু বারবার, যেটা আপনি বলতে চাইলেন রঞ্জিত দা, যে এখানে রোলটা নেওয়া উচিত, কৌশিক কিন্তু বারবার সেই রোলটা সাবজুডিস বিষয়টা চলছে, সেইটাকে ধামাচাপা দিতেও তদন্ত না, বিরোধীরা প্রশ্ন। আমি আবারও বলছি, বিরোধীরা যে যাদেরকে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকে যে দোষী বা টাকা নিয়েছে বলে বলছে, এটাও তো সাবজুডিস ব্যাপার, এটা তো প্রমাণিত করতে হবে দোষী কিনা। ঠিকই, আপাতত দুটো জিনিস বলছেন যে হাইকোর্টের বিষয়টা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তদন্তের নির্দেশ আমাদের গঙ্গোপাধ্যায় সাহেব, কারণ হাইকোর্টের আবেদনটা হচ্ছে সিবিআই তদন্তে, অবশ্যই উনি আইনটা ভালো জানেন। কিন্তু আমার প্রাথমিকভাবে বলছি, এই স্টুডিওতে আমরা বহুবার আলোচনা করেছিলাম রাজ্য সরকার কেন তদন্ত করছে না। আমি সেই জায়গা থেকে বলছি, আজকে রাজ্য সরকার যখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই জায়গাতে আবারও এর বিরোধিতা না করে পুলিশ কমিশনার কিন্তু তার দক্ষতায় তিনি পুলিশ কমিশনার, এবং তাকে কাজ করতে নিশ্চয়ই সুযোগ দেওয়া উচিত। এবং তার তদন্তের আগেই সে খারাপ, তার ফল বলে দিচ্ছে বিরোধীরা যে কি হবে, এটা কিন্তু মনে হয় ঠিক কথা হচ্ছে না। আমরা ফলের পরিচয় একটা কথা, যেটা অশোকবাবু যে কথাটা বললেন না, এটা কিন্তু মানে হতে পারে যে রাজ্য সরকার একটা তদন্তের নির্দেশ দিতেই পারে। তার কারণ অনেক পুলিশ কেস থাকা সত্ত্বেও তুমি দেখেছো নকশাল আমল থেকে বা তার পরবর্তী সময় মমতা দেবীকে যেটা মারা হলো, সেই সমস্ত পুলিশ কেস থাকা সত্ত্বেও কিন্তু কমিশন হয়েছে। সুতরাং এখানে কোনো বার নেই, দেয়ার ইজ নো সাচ বার। বিরোধীদের বক্তব্য যে ওইখানে ওই সিবিআই তদন্তের যেহেতু দাবিতে ওই মামলা হয়েছে, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই তদন্ত সেটা করতেই পারেন, সেটা বিরোধীরা করতেই পারেন। রাজ্য সরকার তদন্তের নির্দেশ কিন্তু দিতেই পারে, সেখানে কোনো বাধা নেই আপনি বলছেন। একেবারে নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে আরো একবার তোলপাড় ফেললো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা। নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে স্টিং কাণ্ডে ইলেকশনে নিঃসন্দেহে অন্যতম বড় ইস্যু হিসেবে বিরোধীরা সামনে নিয়ে এসেছিলেন যে নারদ স্টিং কাণ্ড, তার তদন্ত হবে, তদন্ত করবেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। এই অনুষ্ঠান শেষ করব আরো একবার নবান্নে মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখতে দেখতে। আপনারা জানেন ইলেকশনের আগে আমি পাবলিকলি একটা বলেছিলাম যে আমাদের ইলেকশন প্রসেস স্টার্ট হয়েছে
তা না হলে হয়তো আমি একটা এনকোয়ারি করতাম বা কিছু করতাম। এবং যেহেতু সেটা আমি দলের পক্ষ থেকে বলেছিলাম এবং দলের কথা এখানে বলা যায় না, তা সত্ত্বেও ট্রান্সপারেন্সি হিসেবে আমরা কিন্তু দলে একটা কমিটি করে দিয়েছিলাম। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি এবং বক্সিকে নিয়ে একটা কমিটি করেছিলাম এবং তারা সিদ্ধান্তটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল। এবং আজকে আমরা ডিটেলস অনেকক্ষণ ধরে আলোচনা করে, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা বিস্তারিত অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে আলোচনা করে এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি এই নির্বাচনের সময় বিশেষ করে একটি স্টিং অপারেশনকে কেন্দ্র করে যেভাবে নানা রকম প্ররোচনা, উত্তেজনা বা চক্রান্তের সৃষ্টি করা হয়েছিল এবং জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করা হয়েছিল, আমরা চাই এটা সত্যতা উদ্ঘাটিত হোক। কারণ আমি এখনও বিশ্বাস করি এর পেছনে কোনো চক্রান্ত, কোনো প্ররোচনা কিছু আছে, খুঁজে বের করা দরকার। এবং সেই জন্য আজকে আমি একটা অর্ডার দিয়েছি চিফ সেক্রেটারির কাছে, আমি নোট দিয়েছি, যেটা আমি একটা অর্ডার দিয়েছি যে টোটাল এপিসোড নিয়ে এর পেছনে কি চক্রান্ত, কি ব্যাপার, আসল সত্য কি, টোটাল সত্য উদ্ঘাটিত করবার জন্য আমি এটা পুলিশকে এনকোয়ারি করতে বলেছি। এনকোয়ারি, ইনভেস্টিগেশন, মানে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন অ্যাকর্ডিং টু ল। এবং তারপরে বাদবাকিটা আমি চিফ সেক্রেটারির কাছে পাঠিয়েছি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আমরা সবাই মিলে বসেই বাদবাকিটা আমি চিফ সেক্রেটারিকে মানে আমি এটা দিয়েছি, তারপরে উনি কী করেছেন সেটা উনি বলবেন। ইনভেস্টিগেশন উইল ফলো এনকোয়ারি, প্রিলিমিনারি এনকোয়ারি, এটা ক্যালকাটা পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। আফটার দি প্রিলিমিনারি এনকোয়ারি অ্যান্ড এনকোয়ারি, ইফ রিকোয়ার্ড, মানে ইনভেস্টিগেশন অ্যান্ড এভরিথিং এলস অ্যাকর্ডিংস উইথ ল যা করার সেটা করণীয় সেটা করা হবে। এটা পুলিশের, দেখুন, একটা তদন্ত করতে গেলে প্রশাসনের অনেক কিছু এগিয়ে আসে, অনেক কিছু তাকে ঠিক করতে হয়। সুতরাং এনকোয়ারি করে ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাকশন সবটাই করতে বলা হয়েছে, টোটালটাই। ইট ইজ আপ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তারা এখন টোটালটা করবে এবং চিফ সেক্রেটারি বললেন তিনি অলরেডি অর্ডারও দিয়ে দিয়েছেন। সুতরাং এটা আপনাদের কাছে আমি বলে গেলাম, যেহেতু আমাদের কমিটমেন্ট ছিল, আমি কমিটমেন্টটা রক্ষা করেছি, কারণ সত্যতা উদ্ঘাটিত হোক। অনেকবার আমি দেখিয়েছি নানা ব্যাপারে চক্রান্ত করে নানা রকম বাংলাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা করতে চাই না। আমরা চাই সত্যতা উদ্ঘাটিত হোক। দুই হচ্ছে যে অ্যাসেম্বলি স্টার্ট হয়েছে, যদিও এটা অ্যাসেম্বলি রিলেটেড নয়, তা সত্ত্বেও আমি স্পিকারের কাছেও, মাননীয় স্পিকারকেও ব্যাপারটা জানিয়ে রেখেছি। ওনারও পারমিশন নিয়েছি যে আমরা এরকম একটা করছি। এইটুকুই বলবার জন্য আপনাদের কাছে আসে। ভাই, এসব ব্যাপার আমি কেন কথা বলবো? সেটা ম্যানুফ্যাকচার, সেটা এনকোয়ারির ওপর নির্ভর করবে। আর তাতে কি হলো, কোনো একটা এ সত্য হয়ে গেলে কে দোষী সেটা ইনভেস্টিগেশন না হলে বলবে কি করে? আমি আপনাকে টাকা ঘুষ দিতে গেছি না কেউ আপনার কাছে টাকাটা চেয়েছে, এসব অনেক ব্যাপার আছে, টোটালটা আসবে। আপনি একটা কাউকে একটা আপনি একটা টিভিতে এনকোয়ারি করতেই পারেন, একটা টিভিতে চ্যানেলে একটা বা মোবাইলে যে কোনো কেউ একটা কথা বলছে, কথাটা কোন প্রসঙ্গে বলেছে, কি প্রসঙ্গে বলেছে সেটা তো দেখতে হবে। তো এর অনেকগুলো দিক আছে। এটা পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করবে, যেটা সত্য সেটা উদ্ঘাটিত করবে, কারা কারা ওই চক্রান্তের মূলে আছে সেটাও তো দেখতে হবে, এবং সত্যি যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে আইনত অ্যাকশন নেবে। এখানে টোটালটাই আমরা এতটাই ট্রান্সপারেন্ট। আমরা চাই আসল ঘটনা উদ্ঘাটিত হোক, আসল সত্য উদ্ঘাটিত হোক এবং দোষীরা শাস্তি পাক। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ শেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার, শালিমার শেফ গুণ মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।